আসসালামু আলাইকুম। এডুকেটার্সের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে হচ্ছে কেমিস্ট্রি সাজেশন দিব এইচএসসি 2K24 এর জন্য। ভিডিওটা হচ্ছে মূলত আমার পেইড ব্যাচের জন্য। ইউটিউবে ছাড়বো কিনা ঠিক বলতে পারতেছি না, তো যাই হোক আসেন। এই যে কেমিস্ট্রি হচ্ছে আমাদের তো মূলত হচ্ছে এখন তো শর্ট সিলেবাস, ঠিক না? কেমিস্ট্রি ফার্স্টে হচ্ছে আমার 4টা চ্যাপ্টার, সেকেন্ড পেপার হচ্ছে আমার 4টা চ্যাপ্টার টোটাল। এখন এই ফার্স্ট আর সেকেন্ড পেপারে আপনাদের হচ্ছে কোন কোন চ্যাপ্টারগুলো আছে? ফার্স্ট পেপারে হচ্ছে আমার 2 নম্বর অধ্যায় আছে, 3 নম্বর অধ্যায় আছে, 4 নম্বর অধ্যায় আছে, আর পঞ্চম অধ্যায় একটু অংশ আছে। আর সেকেন্ড পেপারে কোন কোন অধ্যায় আছে? প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন, তৃতীয় অধ্যায় আর হচ্ছে চতুর্থ অধ্যায় আছে। এখন আমি জাস্ট কিছু টপিকের নাম বলবো বা কোন কোন জায়গা থেকে মূলত সৃজনশীলগুলো আসবে সেই বিষয়টা আমি বলবো। তার আগে হচ্ছে আমি একটা এমসিকিউ সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি একটু কাইন্ডলি দেখেন। যারা আমাদের পেইড ব্যাচে পড়ছেন, হ্যাটার্স এক্সাম ব্যাচে, তাদের জন্য বলতেছি, আমরা যে এক্সামগুলো নিয়েছি, আবারও বলতেছি যে এক্সামগুলো আমরা নিয়েছি, সেই এক্সামগুলোর সাথে আমরা যে হচ্ছে দাগানো বই আপনাকে প্রোভাইড করছি। আমরা যে এক্সামগুলো নিয়েছি বা হচ্ছে আরো নিব সামনে, সেই এক্সামগুলোর কোয়েশ্চন প্লাস দাগানো বই প্লাস বইয়ের পিছনের এমসিকিউ, হাজারি স্যার, আবারও বলতেছি হাজারি স্যার বইয়ের পিছনের এমসিকিউ গুলা যারা পড়বেন তারা 25 আউট অফ 25 কমন পাবেন। যারা আমাদের হেটার্স এক্সাম বেঁচে নেয় তাদের জন্য বলতেছি, বইয়ের পিছনে যে এমসিকিউগুলো আছে, আবারও বলতেছি ভাইয়া পুরা, বইয়ের পিছনে যে এমসিকিউগুলো আছে 25টা থেকে আপনি 12টা প্লাস এখান থেকে কমন পাবেন। বইয়ের পিছনে যে এমসিকিউগুলো আছে সেখানে আপনি 12টা প্লাস কমন পাবেন। বাদ বাকি আপনারা যেখানেই পড়াশোনা করছেন, আপনাদেরকে দাগানো বই পিডিএফ প্রোভাইড করা হয়েছে, সেখান থেকে আপনারা অলমোস্ট মানে বাকি যতগুলো আছে আমাদের সবগুলোই কমন পাওয়ার কথা। যদি নাও হয় তাও আপনার 10 প্লাস কমন পাবেনই। বাকি হচ্ছে আর তিনটা হচ্ছে আল্লাহর হাওলা। আর যদি আপনারা যেখানে অন্য জায়গায় পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষার কোয়েশ্চন থেকে ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। এটা হচ্ছে এমসিকিউর জন্য ওভারঅল, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার জন্য বইয়ের পিছনে এমসিকিউ মাস্ট। আপনি যেখানে পড়েন সেখানে পড়ে কোনো ব্যাপার না, বিষয়টা হচ্ছে বইয়ের পিছনে এমসিকিউ আপনার পড়া হয়েছে কিনা এখন পর্যন্ত। আমাদের হেটার্স এক্সাম পেয়েছে আমরা মূলত বইয়ের পিছনে এমসিকিউর প্রতি খুব ফোকাস ছিলাম। আশা করি আপনাদের পড়া হয়েছে খুব ভালোভাবে। যদি না হয়ে থাকে তাহলে আবারও বলতেছি, এখনই যান গিয়ে বইয়ের পিছনে এমসিকিউগুলো সবার আগে কভার করেন। এবার আসি হচ্ছে সিকিউ সাজেশন। সিকিউ সাজেশনটা হচ্ছে প্রথম আসি আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিয়ে। কেমিস্ট্রি প্রথম অধ্যায়, কেমিস্ট্রি প্রথম অধ্যায়ের যে দ্বিতীয় অধ্যায়টা আছে আমার, দ্বিতীয় অধ্যায় থেকে মূলত 2টা সিকিউ আসে। কয়টা আসে? আপনি যদি লাস্ট 3 বছর বা 4 বছরের আপনি যদি বা লাস্ট 10 বছরও যদি করেন, দেখবেন মিনিমাম 2টা সৃজনশীল এখান থেকে আসে আমার। কোন কোন জায়গা থেকে সৃজনশীলগুলো আসে মূলত? সবার আগে যেখান থেকে সৃজনশীলটা আসে সেটা হচ্ছে আমার দ্রাব্যতা রিলেটেড ম্যাথগুলো থেকে। দ্রাব্যতা রিলেটেড যত ম্যাথ আছে, অতক্ষেপ পড়বে কি পড়বে না, তারপর হচ্ছে এটা কি দ্রবীভূত হবে কি হবে না, যত ম্যাথ আছে সবগুলো এখান থেকে আসে। দেন যেখান থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে আয়ন শনাক্তকরণ। দেন হচ্ছে কোশ্চেন আসতেছে কোথা থেকে? আমার আয়ন শনাক্তকরণ থেকে আমার কোশ্চেন আসতেছে, এবং এটির সাথে এটা হইতেছে একটা সেট অফ কোশ্চেন মূলত এখান থেকে আসে। আরেকটা পার্ট আমার আছে সেটা হইতেছে কোয়ান্টাম সংখ্যা যেটা আছে সেখান থেকে একটা সৃজনশীল আসে। কোয়ান্টাম সংখ্যা থেকে একটা আসতেছে আমার সৃজনশীল, আর একটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক থেকে। এই যে 4টা টপিক আপনি যদি জাস্ট পড়েন, আয়ন শনাক্তকরণ, দ্রাব্যতা, রিডবার্গ ধ্রুবক, কোয়ান্টাম সংখ্যা, এখান থেকে আপনি 2টা সৃজনশীল কমন পাবেন ইনশাল্লাহ, 100% গ্যারান্টি। তার মধ্যে যদি বলেন ভাই একটা টপিক বলেন, এতগুলো পড়তে পারবো না, যে কোনো একটা বা 2টা টপিক বলেন যেটা আমাকে পড়তেই হবে। দ্রাব্যতা মাস্ট পড়বেন, 3 স্টার ইম্পর্টেন্ট টপিক মাস্ট পড়বেন। আর এই যে কোয়ান্টাম যে সংখ্যা আছে এটা হচ্ছে 2 স্টার। এই দুইটা আপনাকে পড়তেই হবে, এই দুইটা আপনি স্কিপ করে যেতে পারবেন না, কারণ সৃজনশীলে এই দুইটা জিনিস থেকেই মূলত বেশি কোয়েশ্চেন হয়। তার মধ্যে দ্রাব্যতা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই দ্রাব্যতা পড়বেন, দেন হচ্ছে কোয়ান্টাম পড়বেন। তবে এই 4টা টপিক অ্যাজ এ এইচএসসি স্টুডেন্ট আপনার পড়া উচিত। আমি আশা করি আপনারা অলরেডি জিনিসগুলো পারেন। দেন হচ্ছে আসি হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায়টা দেখতে ছোট বা হচ্ছে দেখলে মনে হয় যে হচ্ছে এত পড়ার কিছু না, কিন্তু সত্যি কথা হইতেছে তৃতীয় অধ্যায়টা থেকে মূলত 3টা সৃজনশীল আসে। বিগত বছরগুলোতে দেখা গেছে বোর্ডে বেশিরভাগ বোর্ডে আমার তৃতীয় অধ্যায় থেকে 3টা সৃজনশীল আসছে। এখন বলবেন 3টা সৃজনশীল কই থেকে হবে ভাই? এখানে তো টপিক ছোট, ঠিক না? এখানে টপিক ছোট না। প্রথম কথা হচ্ছে আপনার অরবিটাল সংকরায়ন,
এই অরবিটাল সংকরায়ন যদি আপনি পারেন, এখান থেকে আপনি একটা সৃজনশীল খুব ইজিলি আনসার করতে পারবেন। এবং যে জিনিসটা আমি বারবারই বলি সেটা হইতেছে, এটা যদি কেউ আনসার করতে পারে সে 10 আউট অফ 10 পাবে, এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। এই অরবিটাল সংকরণ যে পড়বে সে 10 আউট অফ 10 পাবে। দেন তৃতীয় অধ্যায় থেকে আর কোন জিনিসটা ইম্পর্টেন্ট ভাই, 3 নাম্বার অথবা 2 নাম্বারের জন্য, আবারও বলতেছি 3 নাম্বার কোয়েশ্চন যেটা আমাদের 3 নাম্বারের জন্য আর হচ্ছে খর জন্য ফাজানি নীতিটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা ফাজানি নীতিটা হচ্ছে দেখে যাবেন। ফাজানি নীতিটা আপনাদের জন্য মাস্ট। 3 নাম্বার আপনাদের হচ্ছে 3 নাম্বার অধ্যায়ের 3 নাম্বার মার্কস এবং 2 নাম্বার মার্কস, অর্থাৎ খ আর গ এর জন্য আপনারা ফাজানি নীতিটা হচ্ছে দেখে যাবেন। এবার আসতে, এটা হচ্ছে আমার একটা সেট অফ কোয়েশ্চন গেল। দেন হচ্ছে এখন আসতেছি আরেকটা সেট অফ কোয়েশ্চন। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের মূলত আরেকটা কোয়েশ্চন হয় যেখান থেকে, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত যে ধর্মগুলো আছে, লাইক হচ্ছে আমার আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, সরি স্পেলিং মিস্টেকের জন্য ভুল, দেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি আর তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, এগুলো হচ্ছে আমার মাস্ট। ওকে, এখান থেকে হচ্ছে আমার একটা কোয়েশ্চন আসে। একই সাথে যেখান থেকে কোয়েশ্চন আসে সেটা হচ্ছে ডি অরবিটালের থেকে আমার 2টা টপিক থেকে কোয়েশ্চন আসে। যে জিনিসটা আমি বারবার বলছি, ডি অরবিটাল থেকে আপনার পি অরবিটাল আপনি দেখতে পারেন কি না পারেন সেটা বিষয়, বাট ডি অরবিটাল আপনাকে দেখে যেতে হবে 2টা জিনিস। একটা হচ্ছে রঙিন যৌগ কেন গঠন হয়, রঙিন যৌগ কেন গঠন হইতেছে সেই জিনিসটা আপনাকে মাস্ট পড়াই লাগবে। এবং হচ্ছে অবস্থানান্তর মৌল, এটা অবস্থানান্তর মৌল, এটা অবস্থানান্তর মৌল নয় কেন, সেই 2টা জিনিস আপনারা পড়ে যাবেন। আমি এখানে লিখতেছি বাট মুখে কিন্তু বলতেছি, আপনারা কাইন্ডলি নোট ডাউন করে ফেলবেন। একটা হচ্ছে আপনাকে আয়নীকরণ শক্তি, সেটা আপনাকে পারতেই হবে, তড়িৎ ঋণাত্মকতা, ডি অরবিটাল থেকে হচ্ছে আপনার রঙিন যৌগ, এই জিনিসগুলো হচ্ছে আপনার পারাই লাগবে। এটা হচ্ছে বিষয়। আর হইতেছে আপনাদের হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে মূলত 2 নাম্বারের জন্য আপনারা হচ্ছে দেখবেন হাইড্রোজেন বন্ধনটা। আর এখন হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়, যেখানে তো হচ্ছে বিগত বছরে 2টা করে সৃজনশীল থাকতো। 2-1টা বোর্ডে খুব সুন্দর একটা আসছে, বাট 90% বোর্ডে হচ্ছে 2টা করে সৃজনশীল আসে 4th চ্যাপ্টার থেকে। 4th চ্যাপ্টার থেকে যদি বলা হয় সৃজনশীল কোনটা থেকে সবচেয়ে বেশি আসবে ভাই, তাহলে সেটা হচ্ছে বাফার থেকে। বাফার থেকে সৃজনশীল আসবেই। এখন বাফার থেকে কি ধরনের সৃজনশীল আসবে? বাফার দেখেন, বাফার খুবই ইজি একটা টপিক। আমি ঠিক জানি না কেন হচ্ছে স্টুডেন্টরা বাফারটাকে স্কিপ করতে যায়। আমার কাছে পার্সোনালি বাফারটাকে সবচেয়ে ইজি মনে হয়। বাফার থেকে হচ্ছে মূলত 2টা কোয়েশ্চন হয়। 3 নাম্বারে আসে হচ্ছে বাফার রিলেটেড যে গাণিতিক সমস্যাটা আছে, হেন্ডারসন হ্যাসেলবাখের যে সমীকরণটা আছে, সেখান থেকে হচ্ছে মূলত কোয়েশ্চন হয়। আর যে আরেকটা কোয়েশ্চন যেটা হয় সেটা হইতেছে আমার বাফারের যে ক্রিয়া কৌশলটা, এটি দ্রবণ থাকলে আপনাকে বলা হবে দ্রবণটা কোন ধরনের, যেটা আপনি 3 নাম্বার বা 4 নাম্বার বের করলেন, দেন আপনাকে বলা হবে এটার ক্রিয়া কৌশলটা কিরকম, বাফার দেওয়া যে ক্রিয়া কৌশলটা সেই জিনিসটা আপনারা ব্যাখ্যা করবেন। এই রিলেটেড 2টা ভিডিও হচ্ছে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। আশা করি আপনারা বাফারটা খুব ভালোভাবে করবেন। দেন এখান থেকে আরেকটা কোয়েশ্চন কোন জায়গা থেকে আসবে, ঠিক না? চতুর্থ অধ্যায় থেকে তো হচ্ছে 2টা সৃজনশীল থাকবে, তো একটা তো আমার গেল, আরেকটা কোথা থেকে আসবে? আরেকটা যেখান থেকে আসবে সেটা হচ্ছে ক্যাপিকেসি ম্যাথ। ক্যাপিকেসি আপনারা পড়ছেন অলরেডি, ক্যাপিকেসি ক্যাপিকেসি ম্যাথ পড়ছেন আপনারা, ক্যাপিকেসি থেকে আসবে। আরেকটা হচ্ছে আমার লা সাতেলীয় নীতি। লা সাতেলীয় নীতি থেকে হচ্ছে আরেকটা, সরি ফর মাই হ্যান্ড রাইটিং, লা সাতেলীয় নীতি থেকে হচ্ছে আরেকটা কোয়েশ্চন আসবে, এবং ক্যাপিকেসি থেকে এই 2টা টপিক থেকেই মূলত আরেকটা কোয়েশ্চন আসবে। এবং আশা করি এখান থেকে আপনারা 2টা সৃজনশীল পেয়ে যাবেন। 2টা সৃজনশীল এখান থেকে আসবে, এবং একটা হচ্ছে বাফার থেকে আসবে যেটা আসবেই 100%, আর একটা হচ্ছে ক্যাপিকেসি এবং লা সাতেলীয় নীতি। এখান থেকে আমার 2টা সৃজনশীল হচ্ছে ইজিলি কমবে। এখন হচ্ছে আপনাদের পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়টা অ্যাডমিশনের জন্য যতটা ইম্পর্টেন্ট, এইচএসসিতে আসলে স্টুডেন্টরা সেই পরিমাণ ইম্পর্টেন্স দেয় না, বা আমাদের বোর্ডগুলোতে হচ্ছে সেভাবে দেওয়া হয় না। তার একটা অন্যতম কারণ হচ্ছে 2021 বা 20 পর, করোনার পরবর্তী সময়ে পঞ্চম অধ্যায়টাকে ছোট করে ফেলেছে, শর্ট করে ফেলেছে। আপনাদের হচ্ছে শুধুমাত্র খাদ্য সংরক্ষণ পাঠ্যগুলো হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে আছে, ঠিক না? তো পঞ্চম অধ্যায় থেকে আপনি যেখান থেকে পড়বেন সেটা হচ্ছে আপনি পঞ্চম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবেই, এবং সেটা হচ্ছে মূলত ভিনেগার। পঞ্চম অধ্যায় থেকে হচ্ছে আপনার ভিনেগার আসবে, এবং খাদ্য লবণ দ্বারা যে আমরা খাদ্য সংরক্ষণ করি সেই জিনিসটা হচ্ছে আসবে। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনারা হচ্ছে আপনারা যে গাইড ফলো করেন, রয়্যাল ফলো করেন, লেকচার ফলো করেন, পাঞ্জেরি ফলো করেন, যেটাই ফলো করেন, জাস্ট গাইডটা খুলেন বা টেস্ট পেপারটা খুলে লাস্ট কয়েক বছরের প্রশ্নগুলো একটু দেখেন। জাস্ট গত বছর 2023, 22, 21টা দেখেন, তাইলে আপনারা বুঝতে পারবেন একটা প্রতিটা বোর্ডে কোন টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আসছে। পঞ্চম অধ্যায় থেকে ভিনেগার এবং খাদ্য লবণ দ্বারা খাদ্য সংরক্ষণের পদ্ধতি কোনো কোয়েশ্চেন হয়নি এখন পর্যন্ত।
চতুর্থ অধ্যায় থেকে কোয়েশ্চন আসছে, বাফার থেকে কোয়েশ্চন হয় না, এরকম হয় না এখন পর্যন্ত। তৃতীয় অধ্যায় থেকে কোয়েশ্চন আসছে এবং সেখান থেকে আপনার হচ্ছে সংকরান থেকে কোয়েশ্চন মিস গেছে। আপনার ডি অরবিটালের যে রঙিন যৌগ ক্যাটায়ন গঠন করে, কেন গঠন করে রঙিন যৌগ থেকে, বা এটা অবস্থানত ধাতু নয় কেন, এটা মিস কখনো হয় নাই। বা হচ্ছে আপনার আমাদের যে পর্যাবৃত্ত ধর্মগুলো আছে সেখান থেকে প্রশ্ন মিস গেছে, কখনো জিনিসটা হয় নাই। ওকে, দেন হচ্ছে আমাদের হচ্ছে সেকেন্ড অধ্যায় থেকে হচ্ছে আমাদের দ্রাব্যতা রিলেটেড ম্যাথগুলা, তারপর হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে যে ম্যাথ, কোয়ান্টাম সংখ্যা রিলেটেড ম্যাথ, রিটবার্গ ধ্রুবক সম্পর্কিত ম্যাথ, আমাদের আয়ন শনাক্তকরণ, এগুলোর বাইরে কখনোই সৃজনশীল হয় নাই এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না। সো কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এমসিকিউর জন্য আমি বারবারই বলতেছি, এমসিকিউর জন্য আপনাকে হচ্ছে বইয়ের পিছনের এমসিকিউ যদি আপনারা পড়েন 12+ও ভুল হয়ে যাবে, 15 কমন পাবেন হুবহু। সাথে আপনারা যে প্ল্যাটফর্মে পড়ছেন সেই প্ল্যাটফর্ম আপনাদেরকে দাগানো বই প্রোভাইড করছে, প্লাস আপনারা যে প্ল্যাটফর্মে পড়াশোনা করছেন সেই প্ল্যাটফর্মে আপনাদেরকে এক্সাম নেওয়া হয়েছে, ওই এক্সামগুলো থেকেই হচ্ছে ইনশাল্লাহ কমন পাবে 20 আউট অফ 25। অ্যাটলিস্ট আমার হেটার্স এক্সাম বেস থেকে আমি এতটুকু এনশিওরিটি দিতে পারি যে আপনাদের যতগুলো এক্সাম আমি নিছি, প্লাস হচ্ছে দাগানো বই প্রোভাইড করছি, প্লাস পেওর পিছনে এমসিকিউ 25 আউট অফ 25 কমন পড়বে, বাকিটা হচ্ছে উপরওয়ালার হাতে। এখন আসি কেমিস্ট্রি সেকেন্ড। কেমিস্ট্রি সেকেন্ড অনেক দুইটা হবে, একটা হচ্ছে সাজেশন, একটা হচ্ছে যারা জৈব যৌগকে স্কিপ করে, আর একটা পার্টি হচ্ছে জৈব যৌগকে যারা স্কিপ করে না। যারা জৈব যৌগকে স্কিপ করেন তাদেরকে আমি বলতেছি জৈব রসায়ন থেকে 3টা সৃজনশীল মাস্ট হবে, এটা কখনো মিস হবে না। বোর্ড ওয়াইজ 4টা সৃজনশীল হচ্ছে হয়, জৈব রসায়ন থেকে 3টা সৃজনশীল আমার মাস্ট হবে, বোর্ড ওয়াইজ 4টা সৃজনশীল দেওয়া হয়। এখন 4টা সৃজনশীল যদি দেওয়া হয়, তাই আপনি যদি জৈব রসায়ন একদম টোটালি স্কিপ করেন তাহলে হচ্ছে আমি বলবো যে হচ্ছে আপনার কপালে খারাপ আছে। তো সবার আগে আমি হচ্ছে জৈব রসায়নটা দিতেছি। দেখেন জৈব রসায়ন তো আহামরি কঠিন কিছু না, আমি জানি আমাদের নিজেদেরও দোষ আছে কিছু, যে জৈব রসায়ন আমরা শুরু থেকে অনেক কঠিন ভাবি, বা আমরা যারা হচ্ছে আপনাদের সিনিয়র আছি আমরা আপনাদেরকে কলেজে উঠে পড়বে আর জৈব রসায়ন তো অনেক কঠিন এসে, বাট জৈব রসায়নটাকে যদি একটু ইজিলি চিন্তা করেন জৈব রসায়ন এতটাও কঠিন না। জৈব রসায়নে কিছু নির্দিষ্ট টপিক আছে যে টপিকগুলো পড়লে হচ্ছে আপনি জৈব রসায়ন থেকে ইজিলি একটা আনসার করতে পারবেন। তো জৈব রসায়ন থেকে কি আপনারা পড়তে পারেন সেটা হচ্ছে বেনজিন রিলেটেড যত জিনিসপত্র আছে সেটা আপনারা হচ্ছে মাস্ট পড়বেন। এখন বলবেন বেনজিন রিলেটেড তো অনেক ভাই, কোনগুলো পড়বো? বেনজিন রিলেটেড বলতে প্রথমে আসতেছে আপনার অর্থপ্যারা নির্দেশক, মেটাপ্যারা নির্দেশক, টলোইং, বেনজিন অ্যালকাইনেশন, তারপরে হচ্ছে ফিডেল ক্রাফটের যে রিঅ্যাকশনটা আছে ওটা মাস্ট আপনাদের জন্য, ফিডেল ক্রাফট রিঅ্যাকশন। এই জিনিসগুলো যদি আপনার বেনজিন থেকে পড়েন আপনাদের কমন পড়ে যাবে। এরপর হচ্ছে নিউক্লিওফিলিক রিঅ্যাকশন, তারপর হচ্ছে S1 S2 রিঅ্যাকশন, এগুলো পড়বেন। প্যারাসিটামলের গঠন আমি মুখে বলতেছি, আপনারা কাইন্ডলি লিখে নেন। প্যারাসিটামলের গঠন পড়বেন আপনারা, তারপর হচ্ছে ডেটলের গঠন আপনারা পড়বেন, টিএনটি এর গঠন আপনারা পড়বেন। ওদিক থেকে হচ্ছে অ্যালকোহল থেকে আপনারা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলটা পড়বেন। আর হচ্ছে অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন করা হয়, অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন করা হয়, এই জিনিসটা পড়বেন আপনারা। আর হচ্ছে এই এতটুকু পর্যন্ত আপনারা পড়েন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনারা হচ্ছে মিনিমাম 2টা সৃজনশীল কমন পাবেন। যেটা আমি বলছি বেনজিন, যদি শুধু বেনজিনটা পড়েন তাহলে আপনি একটা সৃজনশীল কমন পাইতেছেন। সেখানে আপনি যদি এখন প্যারাসিটামলের গঠন, তারপর টিএনটি এর গঠন, তারপর হচ্ছে আপনার সমানুকরণটা পড়েন, তারপরে হচ্ছে অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন, অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকিন, তারপর অ্যালকোহলটা একটু ভালোভাবে পড়েন, এখান থেকে আপনারা ইনশাআল্লাহ 3টা সৃজনশীল কমন পাবেনই। এটা হচ্ছে জৈব যৌগের উপর আমার হচ্ছে প্রেডিকশন প্লাস আপনার সাজেশন বলতে পারেন। এখন আসি হচ্ছে ফার্স্ট অধ্যায় থেকে, যেটা হচ্ছে পরিবেশ রসায়ন। ফার্স্ট অধ্যায় থেকে যদি এখন বলা হয় কোন জায়গা থেকে কোয়েশ্চন আসবে, ভাই ফার্স্ট অধ্যায় থেকে হচ্ছে যেখান থেকে কোয়েশ্চন আসবে সেটা হইতেছে ফার্স্ট অধ্যায় থেকে আপনাদের যে হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এখান থেকে একটা সৃজনশীল আসবে। এবং সবচেয়ে মানে মেইন বিষয় হচ্ছে আদর্শ গ্যাসের যে সমীকরণ সেখান থেকে একটা সৃজনশীল আসবে। ভ্যান্ডার ওয়ালসের যে সমীকরণ সেখান থেকে একটা সৃজনশীল আসবে। আচ্ছা আমি সৃজনশীল বারবার আসতে বলছি, মানে এখান থেকে একটা কোয়েশ্চন আসবে আর কি, একটা টোটাল সৃজনশীল সেটে 3-4 হচ্ছে এই প্রশ্নগুলো থাকে আর কি। এখন ভ্যান্ডার ওয়ালসের সমীকরণের যে একটা প্রমাণ আছে প্রমাণটা মাঝে মধ্যে আসে, এই হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের যে প্রিপারেশন। সাথে আপনারা হচ্ছে আপনাদের এমসিকিউর জন্য প্লাস খ নাম্বারের জন্য আপনারা হচ্ছে বইয়ের একদম লাস্টে দিয়ে পরিবেশ দূষণ রিলেটেড যে আমাদের কিছু মানবদের রোগ হয় যেমন লেড, ক্রোমিয়াম, ওগুলোর যে প্রভাবটা সেই প্রভাবটা পড়তে পারে। তবে মেইন যদি বলা হয় সৃজনশীলের জন্য সেটা হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, আমাদের পি ইকুয়াল টু জেড সেই হচ্ছে গ্রাফটা আপনারা পড়বেন। দেন হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ আর হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, বাস এতটুকুই হচ্ছে থার্ড অধ্যায় থেকে।
তৃতীয় অধ্যায় থেকে হচ্ছে মূলত তৃতীয় অধ্যায়কে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আয়োডোমিতি, আয়োডিমিতি। আয়োডোমিতি আয়োডিমিতি জিনিসটা কি ভাই? আয়োডোমিতি মূলত জারণ বিজারণের যে প্রক্রিয়াটা আছে ওইখান থেকে একটা সৃজনশীল আমার হবে। থার্ড অধ্যায় যেটা আছে সেখান থেকে একটা সৃজনশীল হবে, একটা সৃজনশীল হবেই মিনিমাম, মিস যাবে না। সেখান থেকে হচ্ছে একটা সৃজনশীল হবে, তো সেখান থেকে হচ্ছে মূলত পিপিএম, পিপিটি, পিপিবি, ওইখান থেকে হচ্ছে আপনার একটা সৃজনশীল আসতে পারে। ওকে, ওখান থেকে একটা সৃজনশীল আসতে পারে, আরেকটা সৃজনশীল আসতে পারে, সেটা হচ্ছে জারণ বিজারণ, আয়োডোমিতি আয়োডিমিতি থেকে। তবে আমাকে যদি বলা হয় যে ভাই আপনি কোন জিনিসটা সবার উপরে বা প্রাধান্য দিবেন এই দুইটা টপিকের মধ্যে, আমি হচ্ছে আপনাকে প্রাধান্য দিব জারণ বিজারণ, আয়োডোমিতি আয়োডিমিতির উপরে প্রাধান্যটা দিব। এটা হচ্ছে আপনারা কাইন্ডলি পড়ে নেবেন। থেটাস এক্সাম ব্যাচে খুব সময় আমি হচ্ছে লাইভ ক্লাসও নিয়েছি থার্ড অর্ডারের উপরে। দেন হচ্ছে এখন আসি ফোর্থ চ্যাপ্টারের উপর। এই ফোর্থ চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসবে এবং ফোর্থ চ্যাপ্টারটা খুবই ইজি একটা চ্যাপ্টার, এখান থেকে 10 আউট অফ 10 পাওয়া খুব ইজি। ফোর্থ চ্যাপ্টারটা খুব ইজি একটা চ্যাপ্টার, এখান থেকে মাত্র একটা সৃজনশীল টাইপই আছে। ওই একটা সৃজনশীল টাইপ যদি আপনারা পড়েন তাইলেই হচ্ছে আপনাদের হয়ে যাবে। ওকে, ওই যে ইনার সেল ইকুয়াল টু ই সেল প্লাস, ওই জিনিসটা হচ্ছে আপনাদের হচ্ছে এনআরটি প্লাস লগ, ওই যে সূত্রটা, ওই সূত্রটা হচ্ছে আপনাদের জন্য ফোর্থ চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট। জাস্ট এটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন, আমি অলরেডি হচ্ছে একটা ক্লাস দিয়ে রাখছি ইউটিউবে, ওই ক্লাসটা যদি করেন আধা ঘন্টার মতো একটা জাস্ট 30 মিনিট একটা ভিডিও, ওই 30 মিনিটের ভিডিও যদি আপনি করেন ফোর্থ চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসবে, ওই একটা সৃজনশীল আমার যে ক্লাসটা হয়েছে ক্লাসটা দিয়েই কমন পড়বে। যদি আমার কথা বিশ্বাস নয় বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করেন, দেখবেন আমি যেই টাইপটা সৃজনশীল দেখাইছি, যে টাইপের সৃজনশীল দেখাইছি, ওই টাইপের সৃজনশীল, হ্যাঁ হয়তো বা মান চেঞ্জ হইতেছে বা যৌগর নামগুলো চেঞ্জ হইতেছে, ওইটার ভিতরে আসলে কোয়েশ্চেন ঘুরপাক খাইতেছে। সো এই ছিল আমার কেমিস্ট্রির উপর ওভারঅল একটা হচ্ছে গাইডলাইন আপনাদের জন্য। বলতে পারেন যে ভাই আপনাদের কথা ছিল টাইপ করে দেওয়ার বা অনেক জায়গাতে এইভাবে দেয়, বাট আমি আসলে এই জিনিসটাকে চুজ করছি কারণ আমার কাছে মনে হয় ওইভাবে টাইপ করে আসলে কমন ফলানোটা খুবই টাফ। ওকে, আপনি টাইপ করে কিছু কোয়েশ্চেনের নাম দিতে পারবেন, কিন্তু কোন কোন টপিক পড়তে হবে সেটা আসলে বলাটা খুবই টাফ হয়ে যায়। আমি হচ্ছে এই জন্য আপনাদের ভিডিও আকারে দিলাম, একদম ডিটেলসে বলে দিছি কোন টপিক থেকে কোনটা পড়বেন, কোন জিনিসটার সুপিরিয়র বেশি, কোন জিনিসটার হচ্ছে গুরুত্ব বেশি বা গুরুত্ব কম। আর হচ্ছে আমার ইউটিউবে কিছু ক্লাস দেওয়া আছে অলরেডি, আপনাদের বাফারের উপর একটা ডিটেলস গাইডলাইন ক্লাস দেওয়া আছে, ফোর্থ চ্যাপ্টারের উপর একটা ডিটেলস ক্লাস দেওয়া আছে, আধা ঘন্টা করে একটা ভিডিও। আমি অন্যান্য প্ল্যাটফর্মে হচ্ছে 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাসও নিই। জাস্ট এইগুলো আপনারা করবেন, ইনশাল্লাহ আশা করি কেমিস্ট্রিটা এখান থেকে কমন পড়বে। আশা করবো যারা অ্যাটলিস্ট আমার হেড্রাস এক্সাম বেঁচে আছে তারা হচ্ছে কেমিস্ট্রিতে সবাই 90+ পাবেন। 90+ বলতে ইন্ডিভিজুয়ালি 90+ বলি নাই, আমি 190+-এর কথা বলছি আউট অফ 200। আমি আশা করতেছি আপনারা এই গাইডলাইন যদি ফলো করবেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।